আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে দেখো রক্ত জমাটবাঁধার কৌশলে কি কি ঘটনা ঘটে। প্রথমে আমাদের ক্ষতস্থান, মানে কোথাও কেটে গেল, তার মানে একটা ক্ষতস্থান। ক্ষতস্থান কোথাও কেটে গেলে ক্ষতস্থান কেটে গেলে যেটা হয় যে কেটে যাওয়ার সাথে সাথে আমাদের যে অনুযুক্তিকাগুলো থাকে বা থম্বোসাইট থাকে সেটা হয়তো বাতাসের সংস্পর্শে ভেঙে যাবে। এই জন্য বলা হচ্ছে বিভিন্ন বিভিন্ন থম্বোসাইট থম্বোসাইট বিভিন্ন থম্বোসাইট বিভিন্ন থম্বোসাইট থম্বোসাইটের মানে মনে রাখবা যে ল্যাটিন শব্দ থম্বোস থম্বোস মানে হলো জমাট বাঁধা জমাট বাঁধা। বিভিন্ন থম্বোসাইট থেকে থম্বোপ্লাস্টিন 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 বের হয় এবং এই থম্বোপ্লাস্টিন পরে ক্যালসিয়াম আয়ন দ্বারা এবং নিষ্ক্রিয় প্রথম দ্বারা বিক্রিয়া করে। নিষ্ক্রিয় প্রথম এই তিনটা বিক্রিয়া কি করবে? হয়ে যাবে তখন সক্রিয় ধর্ম সক্রিয় হ্যাঁ নিষ্ক্রিয় প্রথম দিন, হ্যাঁ নিষ্ক্রিয় প্রথম এই তিনটা বিক্রিয়া করে। আমি আরেকবার বলবো, সক্রিয় থম্বিন যে কাজটা করবে সে দ্রবণীয় দ্রবণীয় হাইড্রোজেন তখন কি হবে? অদ্রবণীয় বা দানাদার পরবর্তীতে কি হবে? পলিমার পলিমার চাপ দেখো আমি তারপরে তোমাকে বোঝাচ্ছি। একবারে এই পয়েন্টগুলো মনে রাখলে তুমি বানায় নিতে পারবা। কে কঙ্কালকে কি করছে, কোথায় কোথায় হাত রাখে, মাথায় কোমরে হাত দেবে।
ছবি আছে, সেটা হলো দুই রকম ছবি আছে। একটা হচ্ছে এরকম দেখানো হয়েছে, এখানে দেখানো হচ্ছে রক্তগুলো এই জাল তৈরি হচ্ছে, জালের মধ্যে রক্তগুলো আটকে গেছে। আবার আরেকভাবে এরকম ছবি আছে। আরেকভাবে এই ছবিটা দিয়ে আছে, এর সাথে দেখা গেছে যে রক্তজাল আটকে গেছে। জালগুলোর তুলনায় রক্তকণিকাগুলো অনেক বড়, এই জন্য আটকে গেছে, বের হতে পারছে না। আচ্ছা, তাহলে দেখো কি কি ঘটে, আমি আরেকবার বলি। হ্যাঁ, যে আমাদের আসলে রক্ত প্রবাহের মধ্যে হেপারিন নামে একটা প্রোটিন আছে না, যাদের কাজ হলো রক্তকে সবসময় পাতলা রাখা, জমাট বাঁধতে না দেওয়া। কিন্তু কেটে গেলে তোমার হেপারিনটা বাতাসের সংস্পর্শ পেলে নষ্ট হয়ে যাবে, ও আর কোনো কাজ করতে পারছে না। ঠিক আছে, যেমন ধরো মানুষের শক্তি মাটিতে যতটা বেশি, নদীর মধ্যে যদি কুমির ধরে তখন কি ওই শক্তি থাকবে? যদি ডুবাই নেয় তাহলে কিন্তু আর থাকবে না। নদীতে পুকুর মানুষ খায় না, মানুষকে নৌকার মধ্যে ঢুকে, তখন কিন্তু বাইরে থাকলে কিন্তু কুমির দুই তিনজন মানুষ যদি হয় তাহলে কুমির কিন্তু সাহস করবে না। কিন্তু যখন পানিতে তোমাকে ডুবাই নেবে, তোমার কিন্তু আর শক্তি নেই, আছে শক্তি, তুমি তো কাজ করতে পারবে না। সেরকম যে হেপারিন বাতাস পেলে পরে হেপারিন নষ্ট হয়ে যায়, ও আর কাজ করতে পারে না। ঠিক আছে, তো এখন কি হলো যে আমাদের যখন কেটে যায় তখন বিভিন্ন মানে যেমন ভেঙে ফেলা, আমাদের অনুচক্রিকা বা থামিসাইড আছে না, ওর যে কোষঝিল্লি আছে সেটা ভেঙে যায়, বাতাস পেলে ভেঙে যায়। ভেঙে গেলে অনুচক্রিকার মধ্যে থেকে থম্বোপ্লাস্টিক নামে একটা প্রোটিন বের হয়, থম্বোপ্লাস্টিক। এখন এই থম্বোপ্লাস্টিক প্রোটিন বের হয় তখন রক্তরসে থাকা ক্যালসিয়াম আয়ন আর নিষ্ক্রিয় পদ্ধতি, এটা মেডিকেলে আসছিল যে কোন আয়ন রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, ক্যালসিয়াম আয়ন। তাহলে ক্যালসিয়াম আয়ন এবং নিষ্ক্রিয় পদ্ধতি, এরপরে কিন্তু আমাকে ডালা দিব মেডিকেলের কোনগুলো আসছে, হ্যাঁ ওই মেশিন, তবে এটা আমার মনে পড়লো যেটা আসছে। হ্যাঁ, আচ্ছা, নিষ্ক্রিয় পদ্ধতি কেন নিষ্ক্রিয়? নিষ্ক্রিয় যে স্বাভাবিক অবস্থায় কেটে না গেলে এর কিন্তু কোনো কাজ নাই, এই রক্তভাবে এমনি এমনি ঘুরে বেড়ায়, কোনো কাজ কাম কিছু নাই। কিন্তু যদি এই দুইজনের সাথে দেখা হয় তাহলে অ্যাক্টিভ হয়ে যায়, তখন কাজ শুরু হয়ে গেল। বুঝছো যে
ফুটবল এক এক আছে কোনো কাজ কাম নাই, যদি কয়েকজন প্লেয়ার হয়ে যায় তাহলে ওর কাজ শুরু হয়ে যাবে, হ্যাঁ এরকম একটা ব্যাপার। এই ধরো সক্রিয় হয়ে যায়, যদি সক্রিয় হয় যেমন ধরো বাঘের উদাহরণ দিলে বোঝা যায়, মনে ধরো বাঘ আছে, ঘুমাচ্ছে মনে করো, তুমি বলতে যাচ্ছ যেতে ভুল করে বাঘের মুখের উপরে বা নাকের উপরে একটা লাথি মারে, বাঘ তখন সক্রিয় হয়ে গেল, এখন তো কিছু একটা করবে, তাই না? হয়তো তোমাকে খেয়ে ফেলবে আর নাহলে আদর করবে, যে কোনো একটা, তার পেট ভরা, তখন ঠিক আছে খাই আর কি হবে, তাই না? হ্যাঁ, তো সেরকম এই যে সক্রিয় হয়েছে তো কিছু একটা কাজ থাকবে, এই কি করবে, রক্তরসের মধ্যে দ্রবণীয় ফাইব্রিনোজেন তৈরি করে। ফাইব্রিন মানে সুতা, ফাইব্রিন মানে সুতা, সুতা তৈরিকারী প্রোটিন। ফাইব্রিনোজেন, এই যে জেন আছে না, জেন মানে কি তৈরিকারী, তাহলে সুতা তৈরিকারী প্রোটিন। ফাইব্রিনোজেন, জেন মানে তৈরিকারী, তার মানে ফাইব্রিন বা সুতা তৈরিকারী প্রোটিন যারা দ্রবণীয়, যে প্রোটিনটা দ্রবীভূত অবস্থায় থাকে সে কিন্তু ওই থম্বিনের চক্রে পড়ে সে কি হয়ে গেল, অদ্রবণীয় বা দানাদার হয়ে গেল, ঠিক আছে? ফাইব্রিন মনোমার মানে একটা হয়েছে, মনোমার মানে কি একটা, ফাইব্রিন পলিমার মানে কি অনেক, তারপরে এরকম জাল হয়ে গেছে, তখন ফাইব্রিন জাল। এখন ফাইব্রিন জালকে আবদ্ধ কণিকার সময় আর বের হতে পারছে না রক্ত কণিকাগুলো, হ্যাঁ, তখন রক্ত কি জমা করতে গেল। এখন এই যে জালক তৈরি হলো না, এই জালকগুলা তো সারা জীবন থাকতে হবে না, যখন ধরো সেল ডিভিশন হয়ে আমাদের হাতটা ঠিক হয়ে যায় তখন প্লাজমিন নামে একটা প্রোটিন আছে, প্লাজমিনের বাংলা অর্থ ভেঙে ফেলা, প্লাজমিন, প্লাজমিন এর বাংলা অর্থ কি, ভেঙে ফেলা। রক্ত থেকে প্লাজমিন প্রোটিন বের হয় যা কি করে ভেঙে ফেলে, এই জালগুলোকে ভেঙে ফেলে, বুঝছো? আর কি হয় যে আমাদের কিন্তু কেটে যাওয়ার পরে একটু করে পানির মতো কিছু দেখা যায়, দেখছো কি, খেয়াল করছো? হ্যাঁ, একটু জমাট বেঁধে যায় ওইটা, হ্যাঁ তখন এর নাম কি, সিরাম, এর নাম কি, পানি, হ্যাঁ সিরাম অর্থ পানি, তার মানে পানি বের হলো, পানির মতো স্বচ্ছ বের হলো, তাই না? এই সিরামের মধ্যে সেরোটোনিন থাকে, সেরোটোনিন, এর মধ্যে সেরোটোনিন প্রোটিন থাকে, মনে রাখবে সেরো মানে সিরাম, সেরো মানে সিরাম, টোনিন, টোনিন বলতে টেনশন, তার মানে হলো সিরামের মধ্যে এমনই প্রোটিন আছে যারা রক্তচাপকে সংকুচিত করে, চাপ সৃষ্টি করে, সংকুচিত করে যাতে রক্ত না যে, হ্যাঁ জমাট বাঁধে আর কি, মানে বের হয়ে চলে আসতে না পারে। যেমন আমাদের ধমনী যদি কোথাও কেটে যায় তাহলে কিন্তু রক্ত জমাট বাঁধে না, কারণ ধমনীর ফোর্স এত বেশি, কোনো কাজই করতে পারে না, সব কিছু কাজ করতে পারে না। হ্যাঁ মানে ধমনী কাটলে 2-3 মিনিটের মধ্যে তোমার শরীরের রক্ত প্রায় শেষ হয়ে যাবে, কারণে কারো ধরো পা কেটে গেলে, ধরো এখান থেকে কেটে গেছে, পা এখান থেকে কেটে গেল, তো আসলে কিন্তু তার মরার কথা না, কারণ মানুষকে বাঁচায় রাখে কি ব্রেন, হার্ট, লাংস, এই তিনটে কিন্তু মেন, তারপরে মেনের মধ্যে ধরো লিভার, কিডনি, ওগুলা পরের মেন, কিন্তু মেন কিন্তু এইটা, কারণ কি এই তিনটার একটা না থাকলে মানুষ কিন্তু বাঁচবে না, মানে মারা যাবে, মানে কি তাড়াতাড়ি কয়েক মিনিটের মধ্যে মারা যাবে, তাই না? সর্বোচ্চ কি 2-3 মিনিটের মধ্যে মারা যাবে। লাংস যদি না থাকে, লাংস নষ্ট হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে, ব্রেন নষ্ট হয়ে গেছে, বাজে। কিন্তু হাত পা কেটে গেলে, গোটাও যদি কেটে যায় না, তাও তুমি বাঁচবে, হ্যাঁ, কিন্তু রক্ত বের হয়ে যায়, অনেক রক্ত বের হয়ে যায় না, অনেক রক্ত বের হয়ে যাওয়ার কারণেই মানুষ মারা যায়। আসলে হাত পা কেটে যাওয়ার জন্য মানুষ মারা যায় না, অনেক বেশি রক্ত বের হয়ে যাওয়ার জন্য মানুষ মারা যায়। তখন তাড়াতাড়ি করে মানে কোনোভাবে গামছা দিয়ে কিছু দিয়ে বেঁধে রক্ত যখন বের না হয় সেই চেষ্টা করতে হবে। চেষ্টা করে মানে কি এখানে কাটে অনেক দূর পর্যন্ত, এখানে যে ধমনী আছে না, তো তবে অনেক সময় লাগে, ধরো রাত থেকেও কাটলো, সারা রাত ধরে রক্ত বের হতে থাকবে, তো ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাবে, মরে যাবে, মরে যাবে, টাইম লাগবে, অনেক টাইম লাগবে, রক্ত বের হতেই থাকবে, এক পর্যায়ে সে মারা যাবে, মানে পৃথিবী শেষ, পরগুলো শেষ, তাই না? এখন তুমি একটু পড়া দেখো, ক্লিয়ার লাগবে, ওরে না বুঝে কি আছে, এখান থেকে বলো, রক্ততন্ত্র কাল পর্যন্তই বলো।
এখানে বর্ণনা করেছেন এটা শর্টকাট। শর্টকাট, তাই না? সহজ না? এবার হচ্ছে এগুলো অস্বাভাবিক অনেক সময় যে রক্তনালীর ভিতরে সাধারণত রক্তঞ্চন হয়। রক্ততন্ত্রের তাৎপর্য যদি বলে আসেই কখনো, তবে তারপর তুমি একটু রিল্যাক্স করো। হ্যাঁ, দেখো সমস্যা থাকার কথা না এখানে, হ্যাঁ। আচ্ছা, তবে এটা আসলে রক্তনালীর ভিতরে রক্তঞ্চন হয় না। তাহলে প্রথম কথা তো আমরা জানি যে রক্তনালীর মধ্যে হেপারিন থাকে। হেপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না। আরেকটা কারণ হলো রক্তনালীর ভিতরের প্রাচীর যেটা খুবই পিচ্ছিল হয়। ঠিক আছে? এছাড়া আরেকটা কারণ কি অ্যান্টিকোয়াগুলেন্ট নামক রাসায়নিক উপাদান থাকে। হ্যাঁ? যে অ্যান্টিবডির বিরুদ্ধে কোয়াগো মানে হচ্ছে জমাট বাঁধা। জমাট বাঁধার বিরুদ্ধে যে প্রোটিনটা কাজ করে। হ্যাঁ? তো এই তিনটা কারণে রক্ত জমাট বাঁধে। এই তিনটা কারণে বিয়ে হবে। পার্থক্য কিন্তু আজকাল সৃজনশীল হিসেবে দিচ্ছে। প্লাজমা যখন বলবে, প্লাজমাতে কিন্তু সবকিছু আছে। আর লোহিত কণিকা, অণুকণিকা, শ্বেতকণিকা যা যা সব বিষয় আছে না, সব উপাদান আছে। সিরামিক এটা আছে, সিরামিক কোনো লোহিত কণিকা, অণুকণিকা, শ্বেতকণিকা কিছু নাই, তাই না? শুধু সেরোটোনিন। এখন যদি বলে প্লাজমাতে সেরোটোনিন বেশি না সিরামে বেশি, প্লাজমাতেও আছে তবে কম, কিন্তু এটা কম পরিমাণে, সিরামিকে অধিক পরিমাণে আছে। এই এটা পারবো আসলে। এবার দেখো লসিকা, লসিকা একটু শিখার আছে আজকে পড়াবো লসিকা। আচ্ছা, এবার লসিকা লসিকাটাও পরীক্ষায় কয়েকজনের বিষয় আছে, এখানে কোশ্চেন আছে যদিও, তবে লসিকা একটু বোঝা আছে। লসিকা বোঝার জন্য একটা চিত্র আঁকতে হবে, চিত্র এঁকে বুঝতে হবে। আঁকো আমার সাথে খাতায়। একটা অর্গানের মধ্যে লসিকা নাড়ি দিচ্ছে।
সহজে বুঝতে পারবেন। মানে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ধমনী ঢুকলে অপরদিক থেকে শিরা আকারে বের হয়ে আসে। ধমনীর কাজ হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ, তাই না? তবে ধমনী যত মোটা থাকে যখন এটা কৌশিক নালিকা হয়, কৌশিক মানে কি বলতো? এই কৌশিকের আরেকটা বাংলা বলেছিলাম, বলেছি কিনা জানি না। কৌশিক মানে কেশ, কেশ মানে চুলের মতো, চুলের মতো ছিল, এর নাম হচ্ছে কৌশিক কেশ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে চিকন চিকন যে নালী, হ্যাঁ, তো এই নালীগুলাকে কৌশিক নালী বলে বা ক্যাপিলারি বলে। ক্যাপিলারি মানে বোঝায় চুলের মতো চিকন চিকন নালীগুলো। আচ্ছা, এখন এখান থেকে যে ফোর্স থাকবে রক্তে, চিকন পাইপে যখন রক্ত আসবে আরো ফোর্স বেড়ে যাবে না? ফোর্স বেড়ে গেলে যেটা হবে, এই কৌশিক নালিকার প্রাচীরে সূক্ষ্ম ছিদ্র থাকে, ওই ছিদ্রতে রক্তের বিভিন্ন উপাদানগুলো এসে যে কোনো একটা টিস্যু বা অঙ্গে, ধর একটা লিভারে ছড়িয়ে গেল ওই রক্তের উপাদানগুলো। তবে লোহিত কণিকা, অনুচক্রিকা এরা তুলনামূলক সাইজে বড়, এরা বের হয়ে আসতে পারে না। ঠিক আছে? শ্বেত কণিকা কিছু বের হয়ে আসতে পারে, লিম্ফোসাইট যেমন আছে, এরা বের হয়ে আসে। কিন্তু অন্যান্য কণিকা এবং বড় বড় প্রোটিন, বড় বড় কার্বোহাইড্রেট, বড় বড় লিপিড কণা তারাও বের হতে পারে। ঠিক আছে? তাহলে রক্তের কিন্তু পানি সহ অনেক উপাদান এখানে আসলো, অনেক প্লাজমা এখানে আসলো। তখন এরকম যদি আসতেই থাকে, তাহলে এক পর্যায়ে কি হবে, যে যে কোনো একটা টিস্যুতে বা যে কোনো একটা অঙ্গে এত বেশি রক্ত রস জমা হতে থাকবে যে ওটা ফুলে যাবে, ফুলে উঠবে না। তো সেই জন্য আল্লাহ কি করছে, যে এখানে একটা অতিরিক্ত নালী সেট করে রাখছে। এই নালীর কাজ হলো যে কি করা, এই নালীর কাজ হচ্ছে যে যে সমস্ত লস হচ্ছে, রক্ত রসগুলো লস হয়ে গেছে, হ্যাঁ, সেগুলোকে আবার পুনরায় উদ্ধার করা, পুনরায় ব্যাপক প্রক্রিয়ার মাধ্যমে ভিতরে ঢুকায় নেয়। এবং এখানে কিছু লসিকা পর্ব বা লসিকা নোট আছে, এরা কিন্তু একা একা সংযোজন প্রসারণ করতে হবে, একে একে, হ্যাঁ। তো এই সংযোজন প্রসারের মাধ্যমে এর ভিতরে ঢুকে দেখো আবার সেটা টেনে দিচ্ছে, মানে আবার রক্ত সংবহন টেনে দিচ্ছে। স্যার অনেক সময় যে হচ্ছে ধরেন কুরবানির সময় যখন অনেক মাংস কাটা হয়, কিছু মাংস আছে না একা একাই সংকোচন প্রসারণ করে। কিছু মাংস, ও আচ্ছা, কারণ ধরেন হচ্ছে ছোট ছোট পিস করে এতটুকু করে রাখছে, তখন তার দেখা যায় সংযোজন যে প্রসারণ একা কাটছে, একাই। তাই না? হ্যাঁ, এটার কারণ হলো যে আসলে প্রায় 6 ঘন্টা পর্যন্ত একটা পশু মাংসের ক্ষেত্রে যে সেলগুলো মরে না, সেলগুলো জীবিত থাকে, জীবিত থাকে, জীবিত থাকলে তখন হয় কি, যে ও তখন অক্সিজেন পায় না, পুষ্টি পায় না, হ্যাঁ? তখন যেটুকু জমা করেছিল ওগুলো খরচ হয়ে গেছে। তখন সে বিদ্যুৎ প্রবাহ দেয়, বিদ্যুৎ প্রবাহ দিয়ে ব্রেনকে জানাতে চায় যে কি ব্যাপার, আমরা তো অক্সিজেন পাচ্ছি না, আমরা পুষ্টি পাচ্ছি না। তখন সে ওই মাংসপেশির যে কোষগুলো আছে ওখান থেকে ইলেকট্রিক সিগন্যাল পাঠায়। ইলেকট্রিক সিগন্যাল যখন পাঠায় ওই ইলেকট্রিক সিগন্যাল কাঁপে, হ্যাঁ, ইলেকট্রিক সিগন্যাল পাঠায়, এমনকি মানুষের আঙুল থেকে কেটে পড়ে যায়। ওটাও অনেক কেন? ওই কোষগুলোতে বিদ্যুৎ প্রবাহ যাবে, অলরেডি আমি তো অক্সিজেন পাচ্ছি না, দাও আমাকে অক্সিজেন দাও। কিন্তু ওই সেল তো জানে না যে আমার হেড কোয়ার্টারই নাই, ও তো জানে না। একটু পরে আবার থেমে যায়। যখন পাঠাতে যখন অক্সিজেন পুষ্টি পায় না, তখন ও মারা যায়। বুঝতে পারছো? এইভাবে এরকম হয়। তাহলে এখানে বুঝতে পারলাম যে কেন এই লসিকা, এখন বলা হচ্ছে যে এই টিস্যু কোষের ফাঁকে ফাঁকে যে জলীয় উপাদানগুলো, পানিগুলো থাকে, সেটাই হলো লসিকা, সেটা হলো লসিকা। কারণ যে এইটা লস হওয়ার দরকারও ছিল, কারণ প্রেসারে লস হয়। আরেকটা উপকারিতা আছে, কিছু কিছু কোষ আছে যারা হলো লসিকা থেকে পুষ্টি নেয়, যারা লসিকা থেকে পুষ্টি নেয়, কারণ সব জায়গায় সকল কোষের পানিতে কোষিক নালীতে যায়নি, তখন কিন্তু ওই লসিকার মাধ্যমে কিন্তু ব্যবহার করার মধ্যে পুষ্টি দিতে পারে। বুঝতে পেরেছো? তো তার মানে হচ্ছে লসিকা দরকার আছে, তবে সব থেকে বড় দরকার হলো এটাকে পুনরুদ্ধার করা। তাই পুনরুদ্ধার করার জন্য এখানে কিন্তু এই যে লসিকা নালী, এখন লসিকা পর্ব, লসিকা নালী দুটোকে একসাথে লসিকা তন্ত্র হয়। বুঝতে পারছো? তবে লসিকা পর্ব যেটা বড় আকারের লসিকা পর্ব হয়, ওটার নাম হলো লসিকা গ্রন্থি, আর ছোটগুলোকে আমরা লসিকা গ্রন্থি বা পর্ব বলি। বুঝতে পেরেছো ব্যাপারটা? লসিকা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন তো সংজ্ঞাটা বললাম, তুমি সহজে পাই যে টিস্যু গঠনের কোষের থাকাকে অবস্থা বর্ণহীন করে, এটা বর্ণহীন না? বর্ণহীন না, লোহিত কণিকা তো নাই, তবে হালকা হলদে রঙের হয়, হালকা, হ্যাঁ। বুঝতে পারছো? তাহলে এখানে এমসিকিউ যে কত লিটার থাকে এটা মনে রাখতে হবে, রক্ত প্রোটিন এগুলো যদি পুনরুদ্ধার যদি না হতো, এই যে পুনরুদ্ধার যদি না হতো তাহলে কিন্তু ঝামেলা, মানুষ 24 ঘন্টা মারা যেত, কারণ অনেক লস হয়ে যাচ্ছে যে
কারণ ধরো এখানে যখন অনেক খেলায় যায়, এগুলো যদি পুনরুদ্ধার না হয় তাহলে রক্ত নালীর মধ্যে অনেক পুষ্টি ঘাটতি হয়ে যাবে না? হ্যাঁ কারণ অনেক পুষ্টি তো বের হয়ে গেছে, অনেক গ্লুকোজ, অনেক অ্যামাইনো অ্যাসিড, অনেক ছোট ছোট প্রোটিন বের হয়ে গেছে, রক্ত পড়বে না, এটা তো সমস্যা। ওই জন্য এটা পুনরুদ্ধার হতে হবে। পুনরুদ্ধার না হলে 24 ঘন্টার মধ্যে মানুষ মারা যাবে। তবে অনেক সময় এরকম তুমি শুনছো কিনা যে বিশেষ করে তারা বাস জার্নি করে, ধরো একটা না 6 ঘন্টা 7 ঘন্টা বাস জার্নি করে, এদের কিন্তু ওই পাটা খুলে দেয়। হ্যাঁ অনেকের হয়। হ্যাঁ, এই খুলে দেয় কেন? এই খুলে দেয় কারণ হলো যে তুমি যদি সঞ্চালন না করো, মানে নড়াচড়া না করো, চুপচাপ বসে থাকো, তাহলে লসিকা নাড়িগুলো কাজ করে না। সেগুলো লসিকা নাড়িগুলো, এই যে লসিকা পরগুলো পাম্প করে না, তখন কাজ না করলে তখন ওই লসিকাগুলো অভিকর্ষ বলের কারণে পায়ের দিকে এটা বেশি হবে, উপরের দিকে লসিকা একা একা চলে আসে গলারে। অভিকর্ষ বল মানে হাতে হাতে যেগুলো আছে না, এটা মোটামুটি ওদের ক্ষেত্রে অভিকর্ষ হয় না, দেখে তো অভিকর্ষ বলের জন্য একা একাই নিচের দিকে নামে আসে। হ্যাঁ, আচ্ছা ধরো কাঁধের এখানে কোনো শিরার সাথে যুক্ত হয়ে হাটে চলে গেল, হ্যাঁ, কিন্তু নিচেরটা তো আর উপরে ওঠা কষ্টকর। তো তখন দেখা যাচ্ছে একভাবে বসে থাকলে এই যে লসিকা পর্ব কাজ করে না, তখন হলো লসিকা জমে যায়, উঠে এগুলো পা ফুলে যায়। মানে পা ফুলে যাওয়ার কথা বললে বুঝতে যায় আপনার এই কাহিনী আছে, বুঝতে পারছো? যে এবং একটু মেয়েদের বেশি হয়, কারণ মেয়েরা দেখা যায় যেখানে বসে সেখানেই আর আর নড়াচড়া করে না, হ্যাঁ এটা মেয়েদের ক্ষেত্রে বেশি। তাই না? ঘুমায় থাকলে কিন্তু কথা, ঘুমালে তো ঘুমায় থাকলে তো অনেক কিছু আমাদের বন্ধু থাকে, ঘুমায় থাকলে সমস্যা নেই। তবে হচ্ছে যে তারপর ঘুমালেও পাটা একটু, পা যেটা যেমন ট্রেনে যাওয়ার সময় পা যে সামনের সিটের ওখানে কিন্তু রাখার জায়গা আছে, হ্যাঁ ওখানে একটু রেখে দিলে তোমার কোনো সমস্যা হবে না। মানে তোমার কিছুটা লেভেল পাই, মানে একটু উঁচা পাই, একটু উঁচু হলে আমাদের রক্ত সঞ্চালনটা সঞ্চালনটা ভালো ভালো হবে। হবে। এই জন্য করে দিতে হয়। অনেকে কি করে জানো, যে ব্যাগ দিয়ে না, হ্যাঁ সিটের উপর তুলে, অনেকে আছে ব্যাগ রাখে ব্যাগের উপর তুলে দেয় পাটা। অনেকক্ষণ হলে ধরেন ওই সামনের সিটের উপর, চালের সিটের উপর। হ্যাঁ, এরকম করে অনেকে। তাহলে বুঝতে পারছো লসিকার কথাটা? আচ্ছা, এখানে লসিকার উৎপত্তি, এই যে 10% হলো এগুলো এমসিকিউর জন্য। হ্যাঁ, লসিকার উপাদান, এই যে লসিকার প্রায় 94% পানি, 6% প্রোটিন পদার্থ, এটা মনে রাখতে হবে। কোষ উপাদান নিউক্লিয়াস কতগুলো থাকে, মনোসাইট ম্যাক্রোবেস থাকে, এই সবটা আবার পড়তে হবে, কারণ এই সবটা এমসিকিউর জন্য এখান থেকে অ্যাডমিশনে মেডিকেল কোশ্চেন আসছে আর কি। হ্যাঁ, আগামী দিন দাঁড়ায় দেবো এই জিনিসটা আবার এখানে আছে, এখানে করলে এখানে আসবে। হ্যাঁ হ্যাঁ, তুমি এইটুকু যদি চলে আসো, এর মধ্যে সমস্যাগুলো বের করে আসো। আগামী দিন আমরা হৃৎপিণ্ড পর্যন্ত শেষ করবো ইনশাল্লাহ, এটা শেষ করে